श्रुत्वा प्रणमामि। आज খুব পূর্ণ দিন, ঋষি মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দজির আবির্ভাব তিথি। আমরা যারা এখানে সমবেত হয়েছি তাদের কাছে এই দিনটি আরো বিশেষভাবে শুভ। কেন বিশেষভাবে বলছি? আমরা যেখানে আজকে একত্রিত হয়েছি সেইটি হচ্ছে এমন একটি ক্ষেত্র যেখানে তার আবির্ভাব হয়েছিল, এবং এমন একটি ক্ষেত্র যেই ক্ষেত্রটিকে কেন্দ্র করে অনেক সাধনা হয়েছে, শক্তি সাধনা। রামকৃষ্ণানন্দজি, শশী মহারাজ যিনি শশীভূষণ চক্রবর্তী, তার পিতা ছিলেন ঈশ্বরচন্দ্র চক্রবর্তী, এবং তিনি একজন খুব বড় সাধক ছিলেন। শক্তি সাধনা করেছেন এবং তার জীবনই ছিল সাধনা। সর্বক্ষণ এই সাধনাতে তিনি মগ্ন থাকতেন। বিভিন্ন শ্মশানে গিয়ে সারা রাত ধরে সাধনা করছে। এরকম ঘটনা রয়েছে যে একদিন শ্মশানে গেছেন, মধ্যরাত্রিতে সাধনা সেরে যখন ফিরছেন দেখছেন একটি খুব কম বয়সের বালিকা ওই রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। তিনি তাকে জিজ্ঞেস করছেন, মা এই সময় এত রাতে একা? সেই বালিকা কিছু উত্তর দেননি, কাঁপিয়ে চলতে লাগলেন। তিনিও পেছনে পেছনে যাচ্ছেন, দেখছেন সে সেই বালিকা মন্দিরের দিকে যাচ্ছে। সেই সময় তো মন্দির বন্ধই থাকে, কিন্তু দেখছেন সে মন্দিরের মধ্যে ঢুকে গেল। তিনি ধ্যান যোগে জানতে পারলেন যে তার যে ইষ্ট দেবী সেই তাকে এইভাবে দর্শন দিয়েছে। এইরকম ভাবে সাধনাতে যে পরিবার, যার পিতা মগ্ন, সেই রকম একটি বংশে আমাদের পরবর্তীকালে রামকৃষ্ণানন্দজি শশী মহারাজের আবির্ভাব হয়। রামকৃষ্ণ ভবতারিণীর পূজা করেছেন, তার চিন্তায় মগ্ন ছিলেন। এই জন্য কোথাও একটা সূত্র রয়ে গেছে এরকম আমরা ভাবতে পারি। তো শশী মহারাজের এইরকম একটি সাধক পরিবারে তার জন্ম হয় 1863 সালের 13ই জুলাই ভোরবেলা 4:56 তার জন্ম হয়। এবং ছোটবেলা থেকেই দেখতে পাই যে শশী মহারাজের জীবন, তিনি ছোটবেলা থেকেই সাধন ভজন করছেন। ধর্মভাবাপন্ন যাকে বলি, তিনি ধর্মভাবাপন্ন ছিলেন। দুর্গা পুজোর সময় দেখা যেত যে অনেকক্ষণ ধরে তিনি কিন্তু জপ ধ্যান করছেন, আসনে বসে, এক আসনে বসে অনেকক্ষণ ধরে তার সাধন ভজন চলতে থাকতো। এটি খুব ছোটবেলা থেকেই তার মধ্যে দেখা গেছে। পরিবারে তো এরকম একটা সাধন ভজনের রীতি ছিলই, তারা এই নিয়ে ব্যস্ত থাকতেন।
মেধাবী ছিলেন শশী মহারাজ। খুব অল্প বয়স থেকেই পড়াশুনো করছেন এবং গ্রামের যে পড়াশুনো সেই পড়াশুনো শেষ হলে শশী মহারাজ কলকাতায় গেলেন উচ্চশিক্ষার জন্য। এবং সেই সময়ে তিনি থাকতেন পরবর্তীকালে যে শারদানন্দজি, শরৎ মহারাজ যিনি, তাদের বাড়িতেই থাকতেন, একসাথে থাকতেন। সুতরাং একটা পারিবারিক যোগসূত্র ছিল। তারা খুব অল্প বয়স থেকেই একসাথে পড়াশোনা করেছেন, একসাথে বেড়ে উঠেছেন এবং সেই বাড়িতে থেকেই শশী মহারাজ কিন্তু বিএ পাস করেন। এবং যে সমস্ত বিষয়ে তার খুব পছন্দের ছিল, যাতে তার গভীর জ্ঞানও ছিল, তার মধ্যে একটি হচ্ছে ইংরেজি সাহিত্য, সংস্কৃত, অঙ্ক, দর্শন। অঙ্ক করতে খুব ভালোবাসতেন, সে প্রসঙ্গে পরে আসবো। এইগুলো তার খুব প্রিয় বিষয় ছিল। এবং এই যে কলেজে পড়াশুনোর সময় থেকেই তারা দুজনেই, অর্থাৎ শশী এবং শরৎ, তারা কেশব সেনের কাছে যেতেন, কেশব সেনের বক্তৃতা শুনতেন। তারা দুজনে ব্রাহ্ম সমাজের সদস্যও হন। ব্রাহ্ম সমাজে নিয়মিত তাদের যাতায়াত ছিল। এই ব্রাহ্ম সমাজে যাতায়াত এবং কেশবচন্দ্র সেনের বক্তৃতা শুনে তারা কেশববাবুর প্রতি অনুরাগী হন। কিন্তু তার পাশাপাশি যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে, কেশববাবু সেই সময়তে তার বক্তৃতাতে মাঝে মাঝে ঠাকুরের প্রসঙ্গ টানতেন। এবং ঠাকুরের প্রসঙ্গ টানতেন, সেইটি যে সমস্ত প্রসঙ্গ টানতেন তাতে যারা শ্রোতা ছিলেন তারা বুঝতেন যে শ্রীরামকৃষ্ণদেবের প্রতি তিনি গভীর শ্রদ্ধা সম্পন্ন। সুতরাং এই যারা কেশব সেনের প্রতি এত অনুরাগী, তারা যখন দেখছেন যে কেশব সেন একজনের কথা বলছেন, একজনের প্রতি এত শ্রদ্ধাশীল, তখন সেটি শুনে এরা মাঝে মাঝে নিজেদের মধ্যে আলোচনা করতেন যে কেশববাবু যাকে এত শ্রদ্ধা ভক্তি করেন, তিনি নিশ্চয়ই একজন অসাধারণ ব্যক্তিত্ব হবেন। সুতরাং এনাকে এই অসাধারণ ব্যক্তিত্ব শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব, যিনি কিনা দক্ষিণেশ্বরে রয়েছেন, তাকে একবার দর্শন করা দরকার। অনেকদিন ধরে সুযোগ খুঁজছেন এবং যতদূর সম্ভব 1883 সালের অক্টোবর মাসে শশী, শরৎ, আরো কয়েকজন বন্ধু তারা মিলে দক্ষিণেশ্বরে গেলেন যে এই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কেশববাবু যার এত প্রশংসা করেন, তাকে দর্শন করতে হবে। তারা গেছেন, ঠাকুরের ঘর ভর্তি লোক, যা হয় বিশেষ করে শনি রোববার বলে ঠাকুরের ঘরে 3 ধরনের জায়গা থাকতো না। ওরা গেলেন দুজন, অন্যান্য বন্ধুরাও রয়েছেন। তারা সেখানে গিয়ে ঠাকুরের ঘরে বসলেন। ঠাকুর তখন বিভিন্ন প্রসঙ্গ করছেন। এই বিভিন্ন প্রসঙ্গ যখন চলছে, ঠাকুর খুব সুন্দর একটা উপমা টানলেন। বলছেন, দেখো, এই যে ইট যখন তৈরি হয়, তখন তার উপরে যদি আগে ছাপ দিয়ে দেওয়া হয়, দিয়ে ইট পোড়ানো হয়, তাহলে কিন্তু সেই ছাপটা থেকে যায়। আপনারা দেখেছেন ইটের উপরে বিভিন্ন লেখা থাকে, সেইটা কিন্তু ওই যে মাটিটা যখন সাইজ করে কাটা হয় তখনই কিন্তু ওখানে এই ছাপটা দিয়ে দিচ্ছে। ঠাকুর সেইটার প্রসঙ্গ টেনে বলছেন যে ঠিক সেই রকম এই যারা যুবক যারা আছে, তারা সংসারে প্রবেশ করবার আগেই যদি তাদের উপরে, তাদের মধ্যে এরকম ভগবত ভক্তির ছাপ পড়ে যায়,
তাহলে কিন্তু সংসারে থাকলেও তারা যেন সংসারে নয়, তারা সংসারে লিপ্ত হবে না। কি সুন্দর উপমা আছে। এইটি ঠাকুরের জীবনে আপনারা দেখেছেন যে ঠাকুর যুবকদের দেখলেই এবং যাদের মধ্যে ভক্তি বিশ্বাস সামান্যও দেখতে পেতেন তাদেরকে উৎসাহিত করতেন যাতে তারা ধর্মপথে অগ্রসর হতে পারে। তো এই দিন আরো বেশ কিছু আলোচনা হয়েছিল। ওখানে উপস্থিত একজন জিজ্ঞেস করেছিলেন তাহলে কি সংসার করা ঠিক নয়? ঠাকুর তখন পাশে বাইবেল রাখা ছিল, বাইবেলের একজনকে নিয়ে আসতে বলেন, একটা পাতা খুলে সেখানে যা আছে পড়তে বলেন। এইভাবে যাতায়াত শুরু হয়েছে। একদিন ঠাকুর শশীকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা তোর কি রে, তোর কি সাকারে বিশ্বাস নাকি নিরাকারে? তো শশী তখন বলছেন দেখুন এই ঈশ্বর আছেন কি নেই এই বিষয়ে আমি নিশ্চিত নই, আমি এটা বলবো কি করে? এই যে খুব সরল ভাবে অকপট ভাবে শশী এই কথাটা বলছেন, এতে ঠাকুর সেদিন খুব খুশি হয়েছিলেন। কি সুন্দর সোজা সাপটা উত্তর দিয়েছে। পরবর্তীকালে শশী মহারাজ বলতেন যে অনেক সময় দক্ষিণেশ্বরে যেতাম, মনের মধ্যে অনেক সংশয়, গিয়ে মন্দির ইত্যাদি প্রণাম করছি করে এই ঠাকুরের ঘরের ওখানে যেতাম, দেখতাম ঠাকুর ভক্ত পরিবৃত। ঠাকুর বলতে না আয় বস, তো সেইখানে বসতাম আর দেখা যেত এই যে ঠাকুর সেই দিন বিভিন্ন রকম আলোচনা করছেন এবং সেই আলোচনাটা ঘুরে ফিরে এমন হতো যে যে সংশয় মনের মধ্যে নিয়ে যেতাম সেই সংশয় কিন্তু ওইখানে বসে বসেই দূর হয়ে যেত, অর্থাৎ তাকে আর কোনো প্রশ্ন করতে হচ্ছে না। এই ঠাকুরের কাছে নিয়মিত যাতায়াত শুরু হলো। একদিন গেছেন দক্ষিণেশ্বরে, ঠাকুরের ঘরের বাইরে দিয়ে তিনি খুব শশব্যস্ত হয়ে ছুটে যাচ্ছেন। কেন? একটা কোনো জিনিস খুঁজবেন বলে। ঠাকুর ওই ঘর থেকে তাকে বলছেন দেখ এই তুই যাকে খুঁজছিস সে এই সে এই সে এই। শশী মহারাজের মনে এটা গেঁথে গিয়েছিল, তিনি পরবর্তীকালে এইটি তার স্মৃতিতে ধরা ছিল। এই যে যাতায়াত শুরু হলো, এই যাতায়াতের সঙ্গে সঙ্গে ঠাকুরের প্রতি তার ভালোবাসা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা যখন কাউকে ভালোবাসি সবচেয়ে আগে চেষ্টা করি তাকে কি করে সুখে স্বাচ্ছন্দ্যে রাখা যাবে, চলে আসে সেবা। শশী মহারাজ এই যাতায়াতের সঙ্গে সঙ্গে ঠাকুরের সেবা করতে শুরু করলেন বিভিন্ন ভাবে। ঠাকুর বড় ভালোবাসতেন। একদিন গ্রীষ্মের দিনে শশী মহারাজ বরফ আনতে গেছেন অনেক দূরে। এখন এই গ্রীষ্মকাল বরফ নিয়ে আসবেন, বরফ যাতে গলে না যায় সেজন্য গামছার মধ্যে জড়িয়েছেন বরফটাকে এবং জড়িয়ে এমন ভাবে এত দূর থেকে এসছেন যে বরফ একটুকু গলে। ঠাকুর সেটা দেখে বললেন আহা তোর কি কষ্ট, দেখ যার হাতে জল বলে না লোকে তাকে কৃপণ বলে, কিন্তু আমি দেখছি তুই কৃপণ নোস, তুই কিন্তু গাধা। তো এইরকম সেবার অনেক ঘটনা রয়েছে এবং ঠাকুরও ধীরে ধীরে শশী মহারাজ, শরৎ মহারাজ, অন্যান্য যারা যুবকরা যাতায়াত শুরু করেছেন তাদের জীবন এক একজনের যা ধাঁচ অনুযায়ী সেই জীবনগুলোকে গড়ে দিয়েছেন। এবং শরৎ মহারাজ এবং শশী মহারাজ এই দুজন একত্রে থেকেছেন, কলকাতায় যাতায়াত করেছেন।
তাদের সম্পর্কে ঠাকুর বলেছিলেন যে দেখো, এদেরকে দেখলাম ঋষি খ্রিস্টের দলে। ঋষি খ্রিস্ট মানে যীশু খ্রিস্ট। বলছেন এদেরকে দেখলাম ঋষি খ্রিস্টের দলে। শশী মহারাজ ঠাকুরের কাছে যাতায়াত করছেন, সাধন ভজন করছেন। একবার ঠাকুরের কাছে প্রার্থনা করলেন, কিসের জন্য? ভাব সমাধির জন্য। তো ঠাকুর বললেন, দেখ, এই যে ভাব সমাধির জন্য প্রার্থনা করছিস, কিন্তু সেইটা হলে কিন্তু তুই এই যে আমার সেবা করছিস সেটি কিন্তু আর সম্ভব হবে না। শশী মহারাজ তৎক্ষণাৎ বললেন যে না, দরকার নেই। তিনি রাজি হলেন। বলছে যে আমি চাই না, আমি এমন কোনো জিনিস চাই না যেটা আমাকে আপনার সেবা থেকে বঞ্চিত করবে। দেখুন, এই যে রামকৃষ্ণগত প্রাণ, এই শশী মহারাজ পরবর্তীকালেও আমরা দেখব, এটি কিন্তু এই ভাবটি এই ঠাকুরের সঙ্গে জবে থেকে থাকতে শুরু করেছে, ঠাকুরের সেবাই যে মুখ্য, এইটি কিন্তু তখন থেকেই তার মধ্যে গড়ে উঠেছে। এবং দক্ষিণেশ্বর থেকে ঠাকুরের, জানেন, দক্ষিণেশ্বরে থাকতে থাকতে গলরোগ দেখা গেল। সেখান থেকে ঠাকুর শ্যামপুকুরে আসছেন, এবং শ্যামপুকুরেও কিন্তু শশী মহারাজ আসছেন। সেখানে শ্যামপুকুরে ঠাকুরের সেবা করছেন। অভেদানন্দজি, শশী মহারাজ, এরা সকলে শ্যামপুকুরে থেকে যতটুকু সম্ভব তারা ঠাকুরের সেবা চালিয়ে যাচ্ছে। এবং শ্যামপুকুরে ঠাকুরের যে বাস, সেটি খুব দীর্ঘস্থায়ী হয়নি, 2 মাসের থেকে কিছুদিন বেশি। শ্যামপুকুর থেকে কিন্তু ঠাকুরকে কাশীপুরে নিয়ে আসা হয়। এই শ্যামপুকুরে যখন সেবা করছেন শশী মহারাজ, সেই সময়তে তার বিয়ে পরীক্ষা চলছে। মানে বিয়ে পরীক্ষা চলছে মানে বিয়ে পরীক্ষা সামনাসামনি আছে, তিনি বিয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু তার জন্য কিন্তু সেবাতে কোনো কমি নেই। তো সেইটি দেখে শশী মহারাজের পাড়ার একজন বলছে, আরে তোমার সামনে পরীক্ষা, তুমি পরীক্ষাটা দাও, পরীক্ষা দিয়ে তারপরে গুরু সেবা। তো শশী মহারাজ বলছেন, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন আমি যদি তার আগে মরে যাই? আপনি তো কোনো গ্যারান্টি দিতে পারবেন না, নিশ্চিত করে বলতেও পারবেন না। তিনি যেরকম ঠাকুরের সেবা চালিয়ে যাচ্ছেন, সেবা চালিয়ে গেলেন পরীক্ষা প্রস্তুতির পাশাপাশি। সেটিকে কিন্তু তিনি বন্ধ করেননি, বা সেটা কোনো কমতি যাতে পড়ে তা কিন্তু হয়নি, সেবা চালিয়ে গেলেন। সেখান থেকে ঠাকুর আসছেন কোথায়? কাশীপুরে আসছেন। এই সময় একটা ঘটনা, ঠাকুরের একদিন জামরুল খাওয়ার ইচ্ছে হয়, কিন্তু সেই সময় জামরুলের সময় নয়। ঠাকুরের ইচ্ছে হয়েছে জামরুল খাবেন, তো শশী মহারাজ কিন্তু বেরিয়ে পড়লেন। খোঁজ 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 খুঁজে কোনো একটি জায়গা থেকে তিনি খোঁজ নিলেন, নিয়ে সেখান থেকে ঠাকুরের জন্য জামরুল সংগ্রহ করে আছে। ঠাকুরের যে কোনো ইচ্ছে সেটিকে যে কোনো ভাবে উনি কিন্তু নিজেকে একদম চেষ্টার কোনো কার্পণ্য করেননি, যে ঠাকুরের ইচ্ছে হয়েছে সেটা করতেই হবে, সেটি পূরণ করতেই হবে। এরপরে আমরা দেখতে পাই কাশীপুর অধ্যায়। কাশীপুরে ঠাকুরকে নিয়ে আসা হলো, এবং কাশীপুরে আসার পরে এই গুরু সেবাই কিন্তু যা শুরু হয়েছিল আগে, সেটি ছিল শশী মহারাজের কাছে সর্বোচ্চ একেবারে। একদম দিন রাত, রাতের বেলাও থাকছেন, থেকে তিনি ঠাকুরের সেবা করছেন। একটি দারুণ ঘটনা আছে, খুব মর্মস্পর্শী। বলে শশী মহারাজ ঠাকুরের জন্য তো সেবা করেছেন মন প্রাণ ঢেলে। এই যে ঠাকুর ও শশী মহারাজের জন্য কিরকম ভাবিত ছিলেন। একদিন একটি শীতের রাত, মাঝরাত, ঠাকুর শুয়ে আছেন। শশী মহারাজ সেই সময়তে গেলেন যে এই সময়তে একটু বাথরুম পরিষ্কার করে।
এটি করে যখন আসছেন দেখছেন যে ঠাকুর ওই রকম অসুস্থ অবস্থায় বিছানা থেকে উঠে তিনি ধীরে ধীরে দেওয়ালের দিকে যাচ্ছেন। ওখানে একটি শাল রয়েছে ঝোলানো। শশী মহারাজ ভাবলেন হয়তো যে ঠাকুরের গায়ে ঠিকভাবে কাপড় চাপা দেওয়া হয়নি, তাই তার ঠান্ডা লাগছে, সেই জন্য তিনি শাল আনতে যাচ্ছেন। তিনি বললেন, আরে আপনি করছেন কি, আমাকে বললেই পারতেন। তো ঠাকুর বলছেন, না গো, এই যে শীত এত, তো এই যে তুমি একটা গায়ে কাপড় নেই, এই যে বাথরুম পরিষ্কার করতে গেলে এই দেখে আমার ঠান্ডা লাগতে শুরু করলো, তাই আমি ভাবলাম এই শালটা যদি তোমাকে দিই তাহলে তোমার একটু কম লাগবে, তোমার উপকার হবে। তো কিরকম তিনি এইরকম অবস্থা, উঠতে পারছেন না, কিন্তু নিজে উঠে গেছেন। সেবকের ঠান্ডা লাগছে, কিছু যদি করা যায়। শশী মহারাজ যতক্ষণ পারতেন, সেই সময় তো আর এখনকার মতো পাখা ইত্যাদি ছিল না, এই হাতে পাখা নিয়ে ঠাকুরকে পাখা করে যাচ্ছে, টানা করে যেতেন। মাঝে মাঝে ঠাকুর তাকে একটু অব্যাহতি দেওয়ার জন্য হয়তো পাখাটা হাত থেকে নিলেন, নিয়ে লাটু মহারাজকে দিচ্ছে, এবার তুই পাখা কর। তো এত সেবা, এই সেবা ঠাকুরকে একেবারে অভিভূত করেছিল। এবং সেই কারণে ঠাকুর একদিন শশী মহারাজকে বলছেন, দেখ, তোরা এই সেবা দিয়ে আমাকে বেঁধে রেখেছিস, আর তোরা যদি বলিস তাহলে একবার সেখানে দেখে আসি। তো সকলেই বুঝতে পারছিলেন যে খুব বেশি দিন আর নেই। তো এইভাবে ঠাকুরের সকলের কারোর কাছে আকাঙ্ক্ষিত নয়, কিন্তু ঠাকুরের যাবার দিন উপস্থিত হলো। তিনি মহাসমাধিতে লীন হলেন এবং বড় কষ্ট সকলে। ঠাকুরের কাশী করে দাহ কার্য সমাপ্ত করে তারা ঠাকুরের পুত অস্থিকে নিয়ে এলেন একটা কলসিতে ভরে, এবং কাশী করে সেইটিকে কিন্তু ঠাকুরের বিছানার উপর রেখে পুজো ইত্যাদি চলতে লাগলো। শশী মহারাজ তার পুরোধা। এবং 3-7 পরে আপনারা জানেন যে রামচন্দ্র দত্ত এবং অন্যান্যদের উদ্যোগে এই যে অস্থি, সেইটি কিন্তু ঠাকুরগাছিতে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার অনেকটাই সিংহভাগ তারা কিন্তু আলাদা একটি কলসে রেখে দিয়েছিলেন, দিয়ে সেটিকে বলরাম মন্দিরে পাঠিয়ে দেন। শশী মহারাজের খুব কষ্ট, ঠাকুরকে তিনি এত ভালোবাসেন। জানা যায় ওই যে ঠাকুরগাছিতে যখন সেইখানে ওই ঠাকুরের অস্থি মাটিতে রেখে তার উপর মাটি দেওয়া হচ্ছে, তখন শশী মহারাজের এত কষ্ট হয়েছিল, মাটি ফেলা হচ্ছে, তিনি বলে উঠেছিলেন যে দেখো ঠাকুরের গায়ে লাগছে। এতটা ভালোবাসা ঠাকুরের প্রতি, তিনি ঠাকুরের উপস্থিতি বোধ করছেন, ওখানেই ঠাকুর রয়েছেন, তার গায়ে লাগছে। এইটি এমন স্বরে বলেছিলেন যে সেইটি শুনে সবার উপস্থিত যারা ছিলেন তাদের একেবারে চোখে জল চলে আসে। তো এই ঠাকুর চলে গেলেন, শশী মহারাজ বাড়িতে ফিরে এসেছেন, কিন্তু বাড়িতে বেশি দিন থাকা হয়নি। ইতিমধ্যে বরানগরে ওই একটা বড় বাড়ি তারা ভাড়া নিলেন। নরেন্দ্রনাথ তার নেতৃত্বে ঠাকুরের যারা এইসব যুবক ভক্ত ওইখানে থাকতে শুরু করলেন, এবং শশী মহারাজও কিন্তু কয়েক মাস পরে ফিরে এলেন। এবং সেখানেই ঠাকুরের 1886-তে শরীর যায়, এবং 1887 মাঘ মাস সেই সময়তে তারা বরানগর মঠে ঠাকুরের শ্রীপাদুকা সামনে রেখে তারা সন্ন্যাস গ্রহণ করেন। তো এই যে এই বরানগরে তাদের নতুন জীবন, সন্ন্যাস জীবন শুরু হলো ঠাকুরকে কেন্দ্র করে। এবং এইখানে বরানগর মঠ আমরা যেটি বলি, সেইখানে
ঠাকুরের সেবা পূজার সমস্ত ভার কিন্তু শশী মহারাজ গ্রহণ করলেন এবং ওই তারা সাধন ভজন করেন, ভিক্ষে করে আনেন, সেই ভিক্ষে থেকেই ঠাকুরকে ভোগ দেওয়া হয়, সেখান থেকেই তারা প্রসাদ গ্রহণ করেন, এইভাবেই চলতে থাকে। এবং এই যে ঠাকুরের সেবা পূজা সেই পুরো জিনিসটা কিন্তু সামলাতেন শশী মহারাজ। তো একদিনের ঘটনা, চারজন গুরু ভাই তারা গিয়েছে ভিক্ষে করবে বলে, কিন্তু চারজনই কিচ্ছু ভিক্ষে পায়নি। ঠাকুরের সেদিন কি করে ভোগরাগ হবে আর কি করা যায়, সবাই মিলে প্রবল কীর্তন শুরু করলেন। দানাদের ঘর বলতো, দানাদের ঘরে সেখানে কিন্তু জোর কীর্তন চলছে, আজ তো খাওয়া দাওয়া হবে না, সুতরাং চলো কীর্তন করেই সময় কাটিয়ে। তো শশী মহারাজ কি করে, ঠাকুরের ভোগ তো দিতে হবে, তিনি পাশের একটা বাড়িতে গেলেন, প্রতিবেশী, সেই বাড়ির সবাই হচ্ছে তাদের সম্পর্কে বিরুদ্ধ ভাবাপন্ন। একজন সে কোনো মতে জানলাটা খালি করে খুলে একটু চাল, কিছু আলু আর একটু ঘি দিলেন। শশী মহারাজ এলেন, সেটা রান্না করলেন, করে মানে সেদ্ধ করলেন, করে ঠাকুরকে ভোগ দিচ্ছেন, দিয়ে কয়েকটা মণ্ড তৈরি করলেন এবং ওপরে গিয়ে ওই সবাই ভজন করছে ইত্যাদি করছে, সবার মুখে গুঁজে দিলেন। তো তখন তার গুরু ভাইরা বলছেন, বাবা শশী তুমি এরকম অমৃত পেলে কোথায়? এইটি হচ্ছে শশী মহারাজের সেবা, ঠাকুরের সেবা করছেন, গুরু ভাইদের সেবা করছেন। স্বামীজি পরবর্তীকালে বলতেন, দেখো শশী হচ্ছে আমাদের মঠের খুঁটি, এই যে সে না থাকলে আমাদের এরকম মঠ বাস কিন্তু একেবারে অসম্ভব হতো। সে সন্ন্যাসীরা ধ্যান ভজনের রত, কিন্তু সে কিন্তু কি করছে, খাবার নিয়ে অপেক্ষা করত। কখনো কখনো এই যারা ধ্যান করছে তাদেরকে সেখান থেকে তুলে এনে খাওয়া। এইভাবে কিন্তু শশী মহারাজ বরানগর মঠে গুরু ভাইদের খাওয়া দাওয়া, ঠাকুর সেবা এইসব নিয়ে তিনি সময় কাটাতেন। আর যদি সময় পেতেন, তার অঙ্কপ্রীতি এমন ছিল, তিনি বসে বসে অঙ্ক করতেন বা সংস্কৃত করতেন। এটা হচ্ছে তার সময় কাটানো। ঠাকুরের সেবা করছেন, গুরু ভাইদের একটু দেখভাল করছেন, খাওয়া দাওয়া ইত্যাদির ব্যবস্থা করছেন, এবং তিনি যে ঠাকুরের পূজা করতেন, এই ঠাকুরের পূজা কিন্তু দেখার মতো একেবারে। এবং ঠাকুরকে পুজো করতেন মানে কি, জীবন্ত বোধে পুজো করতেন। গ্রীষ্মকাল যখন তিনি ঠাকুরকে, ঠাকুরের গরম লাগছে, নিজের গরম লাগছে, কিন্তু ঠাকুরের গরম লাগছে, ঠাকুরকে নিরন্তর কথা বলে যাচ্ছে। ভোরবেলা উঠে ঠাকুরের দাঁতন তৈরি করতেন, গায়ের উল্টো দিকটা দিয়ে দাঁতন, সেটা কাঠি ক্ষেত্রে ঠাকুরের জন্য দিচ্ছেন। একদিন হয়েছিল, এই স্বামী সচ্চিদানন্দ বুড়ো বাবা, তিনি এরকম দাঁতন তৈরি করেছেন, ঠিকভাবে খেতে হয়নি। শশী মহারাজ খুব কষ্ট পেলেন, বললেন, দেখ আজকে আমার ঠাকুরের মারি দিয়ে তুই রক্ত বের করেছিস। এই বোধ যে ঠাকুর জীবন্ত উপস্থিত, তার সেবাকে এতটুকু যেন ত্রুটি না হয়, এইভাবে তিনি সেবা করে যাচ্ছেন। মজার ঘটনা অনেক ঘটেছে, যে এইটা আশেপাশের লোকজন যারা ছিলেন তারা বরানগরকে বলতেন পোড়ো বাড়ি, ভূতের বাড়ি। একদিন হয়েছে এরকম যে খুব ধূপধাপ আওয়াজ হচ্ছে বাড়ির দোতলায়। সবাই বলছে, এই দেখো কি হয়েছে, এই ভূতেরা ফাটা খেলছে। শশী মহারাজ বলছেন, ভূতেরা ফাটা খেলছে, আচ্ছা যাই দেখি কি ব্যাপার, আমি এই ভূতের বাপের শ্রাদ্ধ করবো একেবারে। তো দোতলায় গেলেন, গিয়ে দেখছেন কোথাও কিছু নেই, একটা ডাম্বেল আর একটা লণ্ঠন, এই দুটো পড়ে আছে। বলছেন, হাই, মানে ব্যাপারটা হচ্ছে এই যে ডাম্বেল আর লণ্ঠন ভূতেরাও এরকম করে নাকি ব্যাপারটা। তারপরে খোঁজ নেওয়া গেল, খোঁজ নিয়ে জানলেন শারদানন্দ জি আর সদানন্দ জি, তারা ওইখানে এইসব চর্চা ইত্যাদি করছিলেন। তো এরকম বহু ঘটনা রয়েছে এই বরানগরের যে পোড়ো বাড়ি বা ভূতের বাড়ি, সেটাকে কেন্দ্র করে। ইতিমধ্যে কিন্তু স্বামীজি বিদেশে চলে গেছেন। স্বামীজি যখন বিদেশে রয়েছেন, বিদেশের কাজ, বেদান্ত প্রচার করছেন স্বামীজি, আস্তে আস্তে কাজ বাড়ছে। স্বামীজি মনে হলো গুরু ভাইরা ওকে বলে ভালো হয়। তো 1895 সালে স্বামীজি বিদেশ থেকে চেয়েছিলেন রামকৃষ্ণানন্দজিকে ওই দেশে নিয়ে যাবেন, কিন্তু সেইটি সম্ভব হয়নি। তার কারণ হচ্ছে রামকৃষ্ণানন্দজির চর্মরোগ ছিল। ওর যিনি ডাক্তার ছিলেন
তিনি দেখে বলেছিলেন যে শীত প্রধান দেশে গেলে তার এই চর্মরোগ কিন্তু বাড়বে, তার থেকে গ্রীষ্ম প্রধান দেশেই তার পক্ষে থাকা ভালো। সেবার তার বিদেশে যাওয়া হয়নি। স্বামীজি বলছিলেন যে এই শশীর উপরে, শশী খুব বিশ্বস্ত, শশীর উপরে খুব ভরসা করা যায়। তো যে কোনো ভাবেই হোক সেই সময়টি সম্ভব না হলেও স্বামীজি যখন 1897 সালে বিদেশ থেকে ফিরে আসেন, তখন তার যারা মাদ্রাজের ভক্ত তারা স্বামীজিকে বলেছিলেন, দক্ষিণের যারা শিষ্য, যে আপনি একজন কাউকে পাঠান আমাদের এখানে, যে কিনা এখানে বেদান্ত প্রচার ইত্যাদি করবে, যাকে ঘিরে এইখানে বিভিন্ন ধরনের প্রচার কার্য চালানো যাবে, এইরকম একজনকে ওরা চেয়েছিলেন। তখন স্বামীজি খুব সুন্দর একটা কথা বলেছিলেন। আপনারা জানেন যারা দক্ষিণ দেশীয় রয়েছেন তারা সেইখানে আচার ধর্ম ইত্যাদি ব্যাপারে ভীষণ তারা গোড়া ছিলেন। তো স্বামীজি তাদেরকে একটা খুব সুন্দর কথা বলেছিলেন, দেখুন আমি তোমাদের কাছে এমন একজনকে পাঠাবো, একজন গুরু ভাইকে পাঠাবো, সে কিন্তু তোমাদের যে সবচেয়ে বেশি গোড়া ব্রাহ্মণ তার থেকেও বেশি গোড়া, কিন্তু পূজা, শাস্ত্রজ্ঞান, ধ্যান ধারণা এইগুলোর দিক দিয়ে যদি দেখো তাহলে সে কিন্তু অতুলনীয়। তো স্বামীজি ফিরে এসেছেন। স্বামীজি ফিরে এসে শশী মহারাজকে বললেন, দেখ তোকে মাদ্রাজে যেতে হবে। স্বামীজি বলেছেন ঠিক আছে। 1897 সালে শশী মহারাজ স্বামী সদানন্দজিকে নিয়ে মার্চ মাসে তিনি কিন্তু মাদ্রাজে গেলেন। সত্যি মাদ্রাজে গেলেন, কোথায় থাকবেন, কি করবেন, কি খাবেন, কোনো কিছু আগে থেকে নির্ধারিত নেই। মাদ্রাজে গেলেন, সেখানে একটি ফ্লোরা কটেজ বলে একটি বাড়ি, সেই দিকে প্রথমে তার স্থান হলো। সেই বাড়িতে একটি বেদির ওপরে সেখানে ঠাকুরের ফটো লাগলেন, রামকৃষ্ণের তার সর্বস্ব, সেইখানে কিন্তু সেবা পূজা শুরু হলো। এই শশী মহারাজ মাদ্রাজে থাকতে শুরু করলেন। এই যে স্বামীজি তোকে বলেছিলেন তুই মাদ্রাজে যা, এই মাদ্রাজে গেলেন। মাদ্রাজ থেকে ফিরে এসেছিলেন একদম শেষ সময়, মাদ্রাজ আর ছাড়েননি, বিভিন্ন জায়গায় গেছেন কিন্তু সেই প্রচার কার্যে। অর্থাৎ ওই মাদ্রাজকে আঁকড়ে ধরেই শশী মহারাজ তার জীবনের বাকি অংশটুকু কিন্তু ব্যয় করলেন। এবং এই যে 1897 মার্চ মাস এই ফ্লোরা কটেজ, সেখান থেকে জুন মাসে আরেকটি বাড়ি যেটা হচ্ছে আইস হাউস, বর্তমানে যাকে ক্যাসেল গার্ডেন বলা হয়, সমুদ্রের ঠিক ধারে, সেইখানে থাকতে শুরু করলেন। সেখানে থেকে প্রচার কার্য চলছে। সেখানে থেকে প্রচার কার্যের পাশাপাশি ঠিক 1897 সালে আমাদের এই বঙ্গে খুব দুর্ভিক্ষ দেখা দেয়। আপনারা খেয়াল করুন, 1897 মে মাস 1 মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হচ্ছে, 15 মে সারগাছি মহুলাদের সেবা কার্য শুরু করছেন অখণ্ডানন্দজি। ওই সেবা কার্যের জন্য অর্থ সংগ্রহ করা দরকার। সেই অর্থ যাতে সংগ্রহ করা যায় তার জন্য শশী মহারাজ ওই মাদ্রাজে থাকা অবস্থায় কিন্তু তিনি চেষ্টা করে যাচ্ছেন। সেই সময়তে মাদ্রাজে তিনি অনেক বক্তৃতা দিতেন। সেই সময়তে আমাদের দুটি পত্রিকা, একটি হচ্ছে ব্রহ্মবাদী এবং প্রবুদ্ধবাদী, সেইগুলোতে তার এই বক্তৃতাগুলো কিন্তু প্রকাশিত হতে শুরু করে। মাদ্রাজের বিভিন্ন জায়গায় ঘুরে গীতা, উপনিষদ, যোগসূত্র এগুলো ব্যাখ্যা করছে। এবং তারই উদ্যোগে 1899 সালে প্রথম আমাদের মাদ্রাজে কিন্তু ঠাকুরের জন্মতিথি উৎসব পালিত হয়। সেই উৎসবে প্রচুর মানুষ এসেছিলেন, হিন্দু, মুসলমান, বিভিন্ন ধর্মের মানুষ সেইখানে সমবেত হন এবং ঠাকুরের উৎসব পালিত হয়। অমানসিক পরিশ্রম করতেন, সপ্তাহে 11টা ক্লাস নিচ্ছেন এবং যেখানে যাচ্ছেন তার ভাব এই ছিল যে তিনি সামনে যারা বসে আছেন তাদেরকে বলছেন না, ঠাকুরকে বলছেন। এবং সেই কারণে অনেক সময় দেখা গেছে যে কোথাও গেছেন, কেউ শুনতে আসেনি, কিন্তু তিনি কিন্তু তার যা কর্তব্য ঠাকুরকে শোনানো, সেইটিকে শুনিয়ে তিনি কিন্তু ফিরে এসেছেন। ঠাকুরের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তুলেছেন। একদিন একজন দেখছে যে মাঝরাতে শশী মহারাজ পায়চারি করছেন, অর্থাৎ কিছু যেন বোঝাপড়া চলছে, ঠাকুরের উৎসব চলে এসছে কাছাকাছি,
কিন্তু অদ্ভুতভাবে তার সমস্ত কিছুই তো ঠাকুরের সঙ্গে। একজন অনুরাগী ভক্ত সে এসে কিন্তু ওই উৎসবের অর্থ দিয়ে গেল, উৎসব ভালোভাবে সমাপ্ত হল। একদিন এরকম হলো, তিনি বাইরে গেছেন, এসছেন, এসে দেখছেন ঠাকুরকে যে ভোগ দেবেন কিছু নেই। খুব অভিমান হলো, রাগ অভিমান। ঠাকুরকে বলছেন, দেখো কিছু নেই, তোমাকে আমি বালি দেব, ওই সমুদ্রের তীরের যে বালি, সেই বালি আনবো, সেই বালি এনে ভোগ দেব, আর ওই ভোগ দেওয়া বালি সেটাই আমি গ্রহণ করব, জোর করে গলা দিয়ে না ঢোকে আমি ঢোকাবো। তো অদ্ভুত ভাবে দেখা গেল সেই সময় একজন ভক্ত এসে উপস্থিত, যে ঠাকুরের ভোগ ইত্যাদি সমস্ত জিনিস নিয়ে এসছেন। এই যে বিশ্বাস, তার সেবা করছি, তার ব্যবস্থা তিনি করবেন, আমার কাজ তার উপরে নির্ভর করা। অনেক সময় দেখছেন একজন যে ঠাকুরের ভোগ হবে, ঘি নেই, কোথা থেকে একজন তার ছাত্র, ক্লাসের ছাত্র এসে উপস্থিত, ঘি নিয়ে উপস্থিত, এবং তিনি ঘি নিয়ে তিনি এলেন, এসে বলছেন তিনি মঠের অভাব কিছু থাকলে সেটা মেটাবেন। তো জানতে পারলেন ঘি নেই, ঘি দিলেন, এবং এরপর থেকে তিনি নিয়মিত ঘি দিয়ে চলেছেন। তো এই যে নির্ভরতা, কারোর কাছে হাত পাচ্ছেন না, কারোর উপর অন্য কারোর উপর নির্ভর করছেন না ঠাকুর ছাড়া, এটি একটি অসাধারণ রামকৃষ্ণের জীবনে আমরা দেখতে পাই। এবং তার এই যে কাজ, সেটি কিন্তু শুধুমাত্র মাদ্রাজের কেন্দ্র করে নয়। তিনি মাদ্রাজে থাকাকালীন তিনি মাইসোরে, ব্যাঙ্গালোরে যাচ্ছেন, সেখানে প্রচার করছেন, ত্রিবান্দ্রামে যাচ্ছেন, সেখানে ভাব প্রচার শুরু করছেন, এবং তার এই ভাব প্রচারের ফলেই 1924 সালে ত্রিবান্দ্রাম